প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। যে যেখানে আছেন, যে যেখান থেকে দেখতেছেন আমাকে, আন্তরিক শুভেচ্ছা রইল। সবার জন্য সবাই দোয়া করবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক। অগণতান্ত্রিক সরকার, ইনুস সরকার, এরা গণতন্ত্রের ভিতরে ছিল না, অগণতান্ত্রিক ছিল, জুলুমবাদ ছিল। কিন্তু তাদের আমলেও বুঝছেন, আমরা ঈদ দেখছি। হ্যাঁ, ঈদ ভাগ্যে পড়ছে, 18 মাসের মধ্যে 2টা ঈদ পড়ছে। 2টা ঈদ তো আমরা দেখছি। আরে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল শিশু সুলভ, এই মহাখালী বাস স্ট্যান্ড কমলাপুরে যায় ঈদের আগে সবাই সঙ্গে কথা বলতেছে। সাংবাদিকরা কিছু জিজ্ঞাসা করলে মিথ্যা বলতো না, যেটা সত্য ওইটাই বলতো। না বলতে পারলে হাইসা উড়াই দিত, অথবা উল্টা একটা প্রশ্ন করত, হাইসা দিত। একেবারে মিথ্যাবাদী বলা যাবে না। আবার এটাও সত্য, আমরা অগণতান্ত্রিক সরকারের আমলে যেভাবে সবাই দেশে যাইতে পারছি, অথবা এই যে সামনে নির্বাচন গেল না 1 মাস আগে, এই নির্বাচন যাত্রাটাও তো আপনারা দেখছেন, কিভাবে মানুষ গেছে গান গাইতে গাইতে। কত মানুষ গেছে, এবার ঈদে যত মানুষ গেছে ওর কাছাকাছি মানুষ তো ভাই ওই ভোট দেবার জন্য গেছে। অগণতান্ত্রিক সরকারের অধীনে ওই ভোট যাত্রাটা তো আমরা দেখছি, 2টা ঈদও দেখছি। কিন্তু এমন কি দেখছি? না, দেখি নাই। আহারে হাহাকার, আহারে কান্না। স্বামী চলে গেছে ট্রেনে, বউ রয়ে গেছে স্টেশনে, উঠতে পারে নাই। টিকিট কাটা, টিকিট কাটা, টিকিট দেখাইতেছে, জায়গায় নাই, কোথায় উঠবে। আগেই সব বুক কইরা ফালাইছে, ওই যে ব্ল্যাকে টিকিট বিক্রি কইরা ফালাইছে। বিশাল বড় সিন্ডিকেট, তো কিভাবে আপনি ভাঙবেন? এই সিন্ডিকেটের সাথে নিচের থেকে উপর পর্যন্ত জড়িত। কে না জড়িত ওই তদন্ত কইরা বাইর করার মতো, এইসব তদন্ত কইরা বাইর করার মতো বাংলাদেশে সাংবাদিক আছে না? আছে, 2-4 জন আছে, সত্যি কথাগুলা বলতেছে, তুইলা ধরতেছে সবকিছু। কিন্তু বাকিরা চাটাচাটিতে ব্যস্ত। হ্যাঁ, চাটাচাটিতে ব্যস্ত। এবার ঈদে যারা দেশে যাচ্ছে তারা কিন্তু গণতন্ত্রের গোষ্ঠী মারতে মারতে যাচ্ছে, মনে মনে গণতন্ত্রের গোষ্ঠী মারতে মারতে দেশের দিকে যাচ্ছে। আরে বিপদ! একজনকে দেখলাম লঞ্চের ওই হ্যান্ডেল ধরে ঝুলতেছে ভাই, পানিতে ঝুলতে ঝুলতে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আবার পানিতে পইরা গেছে, আবার ওরে বাঁচাইতে হবে। ওইদিকে দেখলাম ভাই একটা বাস রাস্তার আইল্যান্ডের সাথে বাড়ি খায়া 3-4 পোল্টি। এদিকে তো ট্রেন অ্যাক্সিডেন্ট আপনারা শুনছেন। কত রকম দুর্ঘটনা, কান্নাকাটি, হাহাকার। কেন? এখন তো আর অগণতান্ত্রিক সরকার নাই, একেবারে নির্বাচিত সরকার। গণতন্ত্র বাঁচাইবার জন্য যারা আসছে তাদের একটা পরীক্ষা হয়ে গেল। এই ঈদ কিন্তু একটা পরীক্ষা ছিল বিএনপির জন্য, বর্তমান এই সরকারের জন্য বিরাট বড় পরীক্ষা। এই পরীক্ষায় কিন্তু ওনারা ফেল করলো। হ্যাঁ, ফেল করলো। বাই রোডে বাসের দিকে তাকান, শত শত না হাজার হাজার প্রবলেম। ওদিকে ট্রেনের দিকে তাকান, শত শত প্রবলেম। ওদিকে নদীগুলোর দিকে তাকান, লঞ্চে, স্টিমারে, আহারে প্রবলেম, আহারে হাহাকার। দেখেন ভাই ব্রাদার, ঝড় বৃষ্টি আসবে এটা কে না জানে? আমরা তো ঘরে বসে জানি। আমাদের তো একটা আবহাওয়া অফিস আছে, ওইখান থেকে তো সংকেত দেয়। তারপরও কেন এই জাহাজগুলা ছাড়লো, এই লঞ্চ স্টিমার গুলা ছাড়লো? জানেন, যখন ঝড় হইতাছিল ভিতর থেকে চিৎকার করতেছিল আর আজান দিতেছিল, মা বোনদের কান্না কে দেখে? দেখার কেউ নাই তো, আসলে দেখার কেউ নাই। কিন্তু ছিল তো, এই যে কিছুদিন আগে অগণতান্ত্রিক সরকার, ইনুস সরকারের আমলও তো ছিল, এর আগেও ছিল ভাই। 15-16 বছর এরকম ঘটনা দেখা যায় নাই। ঘটনা যে ঘটে নাই তা না, কিন্তু এরকম দেখা যায় নাই। এবার যেটা দেখা গেল, তার মানে কি জানেন? প্রথম পরীক্ষায় ফেল। আর এই ফেলটা করার পিছনে আরেকটা বড় কারণ কি জানেন? ওনাদের যে মিনিস্টার, এই যে যোগাযোগ মিনিস্টার, উনি তো হার মানবে না। উনি হার মানার মানুষ না তো। একবারের জন্য নিজের ভুল স্বীকার যায় নাই এই মিনিস্টার সাহেব, একবারের জন্য নিজের ভুল স্বীকার যায় নাই। উনি উনার কথাই বইলা যাইতাছে,
কিন্তু মানুষ যে কান্নাকাটি করতেছে, সারা দুনিয়া দেখতেছে, প্রবাসী ভাই বোনেরা মিডিয়াতে এসব নিয়ে লেখালেখি করতেছে, কিন্তু উনি কিন্তু এগুলা শিকার যায় না। উনি কিন্তু এর মধ্যেই নাই, ওনার কথা উনি বইলেই যাইতাছে। দেশের জনগণ কি বলতেছে 2 পয়সা দিয়ে তোয়াক্কা করতেছে না, কারণ ওই যে গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রকে মুক্তি দিবার জন্য আসছে, গণতন্ত্র বাঁচাইবার জন্য আসছে, আর মানুষ মনে মনে বলতেছে গণতন্ত্রের গুষ্টি মারি। কারণ ওর তো ব্যথা লাগে ভাই, যার ব্যথা লাগে সে বুঝে। যে পরিবারের 2 জন মানুষ ওই যে লঞ্চে ঘষা খায়া পৃথিবী থেকে বিদায় নিল, ওই পরিবারের হাহাকারটা দেখেন। এরকম শত শত পরিবারের হাহাকার আমি দেখতেছি। তো অথচ এটা ম্যানেজ করা কোনো ব্যাপারই তো ছিল না। সিস্টেমটা তো ডক্টর ইউনূস স্যার কইরাই দিছিল। ওই সিস্টেমটা মাইনা চললে কি হইতো? এত রদ বদল করার কি দরকার ছিল? 1 মাসের মধ্যে সবকিছু উল্টায়া পাল্টায়া নিজের লোক বসাইছেন, আর নিজের লোক বৈশা যা করার তাই করছে। এখন যা কিছু করতেছে কিন্তু ওই নিজের লোকরা করতেছে, এখানে বাইরের কেউ নাই। তারপরও ভাই হাজার হতাশার মধ্যে একটা দৃশ্য ভুলার মতো না ভাই, ভুলার মতো না। এক ভাইকে দেখলাম তার বোনকে কাঁধে নিয়া ছিল ট্রেনের উপরে, এর মধ্যে বৃষ্টি চলে আসছে, স্টেশনে যখন থামছে সে বোনকে কাঁধে নিয়া ভাই বীর পুরুষ ভাই, হিরোর মতো পাইপ বায়া 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 নিচে নামতেছে, আর সবাই আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। পয়রা যাওয়ার ভয়ে সবাই আল্লাহ আল্লাহ করতেছিল চারিদিকে। আর ওই বোনটা না তার ভাইকে এইভাবে জড়ায় ধরে রাখছে, আর ভাইটা স্পাইডার ম্যানের মতো নিচে নামতেছে ভাই বায়া বায়া। দেখার মতো দৃশ্য, এই দৃশ্য ভুলবো না কোনোদিন। ভাইকে ধরেন যে অনেক কষ্ট করতেছে রে। আরেকটু বাবারে, আসতে ভাই বোন যাক। দিন যায় কথা থাকে, হ্যাঁ ভাই, দিন যায় কথা থাকে। যেমন দেখেন আমাদের মির্জা ফখরুল সাহেব, উনার কথা রয়ে গেছে। দিন কিন্তু চলে গেছে, 5ই আগস্ট চলে গেছে, কিন্তু উনার কথা রয়ে গেছে। আমরা তো অনেকেই জানি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 6 তারিখটাকে 5 তারিখ আনছে। ওই যে আগস্টের সেই 5 তারিখ, 6 তারিখে ঢাকা অবরোধ করার কথা, লং মার্চ ছিল 6 তারিখে, ওইটা 5 তারিখে নিয়ে আসছে কে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ইতিহাসটাই আমরা জানতাম, কিন্তু না, এটা ভুল ইতিহাস। এখানেও দেখেন 5ই আগস্টের ঘোষক নিয়ে আবার দ্বন্দ্ব লেগে গেল, কারণ মির্জা ফখরুল সাহেব দাবি করছে এই ঘোষণা উনি নিজে দিছে। হ্যাঁ ভাই, 6 তারিখটাকে 5 তারিখ উনি নিয়ে আসছে, ওনার নিজের মুখে দাবি করছে। 4 আগস্টেই আপনার আমি মনে করছিলাম যে আন্দোলন পরিণতির দিকে যাচ্ছে। তখনই আমি মেসেজ পাঠিয়েছিলাম যে যখন আপনার 6 তারিখে ঠিক করেছিল তারা গণভবনের বিভাগে যাত্রা করবে, এটা আমি মেসেজ পাঠিয়েছিলাম যে 6 না 5 করতে হবে। মানে এই পরিকল্পনাটা আপনার ছিল? আমি মেসেজ পাঠিয়েছি, তো ওরা জানে না কিছু, জিজ্ঞেস করলেই পাবেন। আচ্ছা, মানে আমরা জানতাম না এই ব্যাপারটা, বা পাবলিকলি এটা হয়নি। আসছে আপনার পত্র থেকে এসছে। আচ্ছা, মানে এই মেসেজটা তাহলে আপনার ছিল? হ্যাঁ, আমাদের ছিল যে আমরা যেটা মনে করলাম যে আমরা যদি একদিন বাদ দেয় তাহলে আপনার নেমে যাবে, আর ওই সুযোগে গভর্নমেন্ট আরেকটা সুযোগ পাবে। এখন এই ভিডিও দেখার পর আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি বলতে পারেন এর আগে তো উনি বলছিল যে না না না, আমরা এই আন্দোলনের সাথে নাই, আমাদের ছেলেপেলেরা এই আন্দোলনের সাথে জড়িত না, এই কথা উনি বলছিল। এটা আপনি প্রশ্ন করতে পারেন। এর উত্তর কি জানেন? এর উত্তর হইল ওইটা ছিল 5ই আগস্টের আগে, মানে শেখ হাসিনা বাংলার মাটিতে ছিল। ওই টাইমে তো উনি ওনার ছেলে পেলেকে বিপদে ফেলতে পারে না। যদি আন্দোলন ফেল হইতো, 5ই আগস্টের এই আন্দোলন ফেল হইতো, এরপরে যে ধরপাকড়টা হইতো, ওই ধরপাকড়ের ভয়ে উনি বলছে না না, আমাদের ছেলে পেলে নাই। মানে উনি ওনার ছেলে পেলেদেরকে এতটা ভালোবাসে যেন ওনারা কোনো বিপদে না পড়ে, যার জন্য ওইটা বলছিল। এখন যখন দেখছে যে না, এই 5ই আগস্টের কারণেও 24 ওয়ালের মতো, চীনের ওয়ালের মতো দাঁড়ায় গেছে, জুলাই গণ অভ্যুত্থানে জয় তো হইতেই হবে, কেউ আটকাইতে পারবে না, জয় হবেই। যখন উনি বুঝতে পারতেছে তখন কিন্তু কথা বদলাইতেছে। এখন উনি বলতেছে 6 তারিখটাকে 5 তারিখ আমি আনছিলাম। এমনি আরো অনেকেই বের হয়ে আসবে, দেখবেন এই যে ইশরাক সাহেব সামনে এসে দাবি করবে 32 নম্বর আমি ভেঙেছি, 32 নম্বরে আমি বোল্ডোজার পাঠিয়েছি।
এই 5ই আগস্টের স্বীকৃতি চলে আসার পর এরকম ব্যাপার আপনারা দেখতে পাবেন, কারণ সুর চেঞ্জ হচ্ছে, কথা চেঞ্জ হচ্ছে। কিন্তু কথা এমন একটা ব্যাপার ভাই, এটা রাবারের মতো, যত টানবেন ততই লম্বা হইতে থাকবে, কোনোদিনই ছিঁড়বে না। যতই টানেন কথা তো ছিঁড়ে না, আর যে কথা বলতে পারে তার কথা কোনোদিনই তো ছিঁড়বে না। যেমন আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একাই তো 100 ভাই, একাই 100, একাই পুরা বাংলাদেশ গরম করে রাখছে, একাই তো রুইখা দিছে 5ই আগস্টকে, একাই রুইখা দিছে। উনি একাই সংবিধানের ব্যাপারে সবাইকে বুঝাই দিছে। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে অর্ধেক মানুষ সংবিধান কি এটা বুঝা ফেলাইছে। এটা শিক্ষককে এই সালাউদ্দিন আহমেদ, উনি ছাড়া সংবিধান এতটা ভালো বুঝে আমি মনে করি বিএনপির মধ্যে নাই। বিএনপির যে আইনমন্ত্রী আছে, যার সামনে আইসা কথা বলার কথা এই আইন কানুন নিয়ে, উনি কিন্তু সামনে আসে না। সামনে আসে কে? সালাউদ্দিন সাহেব। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকেও যদি সংসদে কোনো প্রশ্ন করা হয়, সেই প্রশ্ন ঘুরা ফিরা উনি উত্তর দেয়। এর মধ্যে দেখছেন আপনারা একটা গেজেট পাস হয়েছে যে তারেক রহমান সাহেব যখন উপস্থিত থাকবে না, কোনো কারণে যদি উনি অনুপস্থিত থাকে, তখন তার দায়িত্ব, ওনার দায়িত্ব কে পালন করবে? ওনার দায়িত্ব এই সালাউদ্দিন সাহেব পালন করবে। সালাউদ্দিন সাহেবই হচ্ছে মেইন লোক। এই মুহূর্তে আপনি বিএনপির ভিতরেও যদি খোঁজ খবর নেন, ওদের মনের মধ্যেও প্রশ্ন যে বিএনপির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কে, তারেক রহমান সাহেব না সালাউদ্দিন সাহেব? এরকম প্রশ্ন ওনাদের মধ্যেও আছে, আর বাহিরে তো আছে। আর থাকার পিছনে কারণও আছে। উনি বহুদিন যাবৎ রাজনীতি করেন, রাজনীতির খুঁটিনাটি সবই বুঝেন। এই সংবিধান উনি মুখস্থ কইরা গিলা খায়া ফেলাইছে। এই সংবিধান থেকে উনি বের হবে না, বের হইতে পারে না, কারণ গত সরকারও তো এই সংবিধান থেকে বের হয় নাই। এই সংবিধান থেকে বের হইলেই তো প্রবলেম। মেইন প্রবলেমটা কি জানেন? প্রধানমন্ত্রীর ওই ক্ষমতাটা থাকে না, ক্ষমতাটা না ভাগাভাগি হয়ে যায়। সংস্কারের ভিতরে এমন কিছু সিস্টেম তৈরি করছে যে সিস্টেমের মধ্যে প্রধানমন্ত্রীর সেই ক্ষমতাটা থাকে না। মূল কথা কি জানেন? এবার যা কিছু সংস্কার হয়েছে, এই সংস্কারের ভিতর দিয়ে যদি যান, আপনি কখনো একজন স্বৈরা শাসক হইতে পারবেন না। যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন না। যেমন এখন যা ইচ্ছা তাই করতেছে। দেখেন, দেশের 68% মানুষ এই গণভোটের পক্ষে। আমাদের দেশে 299টা আসনে নির্বাচন হয়েছে। 300 আসনে নির্বাচন হওয়ার কথা, এর মধ্যে একটা কম হয়েছে, 299টা। এই 299টার থেকে 10-12টা বাদ দেন, বাকি সবগুলো আসনেই গণভোটের জয় হয়েছে। সেটাকে আপনারা কিভাবে অস্বীকার যাবেন? না, অস্বীকার যাইতে পারবেন না। ডক্টর ইউনূসের 18 মাসের খাটাখাটনি সবকিছু বৃথা কইরা দিবেন? উনি কি চাপাবাজ, গলাবাজ? উনি যে বারবার বলতো আমাদের আর পিছনে যাওয়ার কোনো উপায় নাই, সামনেই যেতে হবে, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাইছে, আবার রিসেট বাটন চাপ বলছে, অনেক কিছু তো বলছে। কোনো কিছুই কি বাস্তবায়ন হবে না? সবকিছুই আগের মতো থাকবে? না, হইতে পারে না। ডক্টর ইউনূসকে খেপায়া শেখ হাসিনাও শান্তিতে থাকতে পারে নাই। পদ্মা সেতু বানাইতে গিয়া বারবার বাধাগ্রস্ত হয়েছে, বিপদে পড়ছে, যার জন্য ওনার উপরে এতটা খেপা ছিল, পদ্মা সেতু হওয়ার পর চাইছিল ওনাকে ওই পদ্মা সেতু থেকে টুস কইরা পানিতে ফেলা দিতে। মনে আছে? দেখবেন শেখ হাসিনার সমস্ত রাগ ডক্টর ইউনূসের উপরে। কারণ কি জানেন? ডক্টর ইউনূস স্যারের একটা পাওয়ার তো আছেই সারা বিশ্বে। উনি একটা গণভোট দিল, আর ওই গণভোটের মাধ্যমে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাইলো। সবই বৃথা হয়ে যাবে? না, সবই বৃথা হইতে পারে না। ডক্টর ইউনূস কিন্তু অলরেডি জাতিসংঘের সাথে আলাপ করছে। জাতিসংঘ থেকে কিন্তু বলা হয়েছে যে হ্যাঁ, এই ব্যাপারটা বাংলাদেশ সরকারের মেনে নেওয়া উচিত, জনগণের অধিকারটা মেনে নেওয়া উচিত। এরকম একটা ইঙ্গিত কিন্তু জাতিসংঘে দিছে, এবং উনি এইটাও বলছে সংবিধানেও কিন্তু এটা আছে লেখা, এবং উনি এইটারও ইঙ্গিত দিছে সংবিধানে সবকিছুর পাওয়ার দেওয়া আছে জনগণকে। সেই জনগণের ভোটটার অধিকার তো দিতেই হবে। ডক্টর ইউনূস স্যার এভাবে ছেড়ে দিবে না। উনি হারার মানুষ না তো ভাই, উনি হারার মানুষ না। উনাকে জানে শেখ হাসিনা, উনাকে জানে নরেন্দ্র মোদী। হ্যাঁ, খুব ভালো করে জানে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা। আমার বিশ্বাস বর্তমান সরকারও জানে। হ্যাঁ, উনার সম্বন্ধে বর্তমান সরকারও খোঁজ খবর রাখে। ভাই ব্রাদার, ভিডিওটা শেষ করার আগে শুধু বলবো, এই গণভোটের অধিকার যদি আমরা না পাই, এই সংস্কার যদি আমরা না পাই, ডক্টর ইউনূস স্যারের কেরিয়ার শেষ, তো একদম শেষ হয়ে যাবে। আর শেষ হয়ে যাবে কারা জানেন?
জামাত ইসলাম, 11 দল, এনসিপি সবাই কিন্তু শেষ হয়ে যাবে যদি এই গণভোটের অধিকার ফিরে আনতে না পারে, যদি স্বীকৃতি না পায়। 24-এর স্বীকৃতি আদায় করতে না পারলে ডক্টর ইউনূস শেষ, এনসিপি শেষ, জামাত ইসলামও শেষ। শেষ মানে কি জানেন? অনেক পিছায়া পড়বে, আগের মতো আবার পিছায়া যাবে যদি জুলাই স্বীকৃতি আদায় না করতে পারে। আর গণতন্ত্র গণতন্ত্র বইলা যারা মুখে ফেনা তুলতো তাদেরকে বলবো, ভাই আপনাদের গণতন্ত্র কোথায়? ভাই ব্রাদার, গণতন্ত্র এই দেশে আছে কিনা কেমনে বুঝতে পারবেন? সেটা বইলা ভিডিওটা শেষ করতেছি। যখন দেখবেন কাউকে অন্যায়ভাবে গ্রেফতার কইরা চালান দিছে কোনো পুলিশ অফিসার, আর সেই পুলিশ অফিসারের বিচার হইতাছে, তখন বুঝবেন হ্যাঁ এই দেশে গণতন্ত্র আছে। যখন দেখবেন কালো কোট পরা একজন উকিল অর্থাৎ মিথ্যা মামলাকে সত্য বানায় কোনো নিরপরাধ মানুষকে জেলে পাঠায় দিছে, ওই অন্যায় কারণে যদি কোনো কালো কোটের কোনো উকিলের যেদিন দেখবেন বিচার হইতাছে, সেদিন বুঝবেন এই দেশে গণতন্ত্র আছে। যেদিন দেখবেন কারো উপর বেইনসাফি করতেছে কোনো বিচারক, আর ওই বিচারকের বিচার হইতাছে, তখন বুঝবেন এই দেশে গণতন্ত্র আছে। যেদিন দেখবেন মিথ্যা কথা বইলা মানুষের কাছ থেকে ভোট চাইছে, মিথ্যা কথা বইলা মিথ্যা প্রতিশ্রুতি দিয়া ভোট আদায় কইরা পরে বলতেছে যে না আমরা এটা মানি না, আর ওই কারণে যদি ওই নেতার বিচার হয়, তাহলে বুঝবেন এই দেশে গণতন্ত্র আছে। যেদিন দেখবেন এই মিডিয়া দেখবেন যেদিন সত্যকে গোপন কইরা মিথ্যা প্রোপাগান্ডা করতেছে, গুজব ছড়াইতেছে, সরকারের পা চাটতেছে, আর ওই কারণে ওই মিডিয়ার বিচার হইতেছে, সেদিন বুঝবেন এই দেশে গণতন্ত্র আছে। এই ছাড়া যারা গণতন্ত্রের কথা বলবো তাদেরকে বলবো, ভাই তোর গণতন্ত্রের গুষ্টি মারি, এরকম গণতন্ত্র চাই না। যে গণতন্ত্রের কথা বললা শত শত কোটি টাকা এবারই রে ভাই, এই যে বাড়তি ভাড়া নিছে না, এই বাড়তি ভাড়ার যদি হিসাব করেন শত শত কোটি টাকা হবে। এই শত শত কোটি টাকা যখন ছিনায় নিবে, তখন কি বলতে পারবেন আপনি এই দেশে গণতন্ত্র আছে? নিশ্চয়ই না। বিদায়ের আগে শুধু এইটুকু বলবো, ওই যে সংসদ ভবন আছে না ভাই, হচ্ছে বড় সংসদ ভবন এই সোশ্যাল মিডিয়া। হ্যাঁ ভাই, এই সোশ্যাল মিডিয়া হচ্ছে সবচেয়ে বড় সংসদ। এখান থেকেই আমরা প্রতিবাদ জানাবো। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দিল্লির সঙ্গে জামাতের সম্পর্ক কেমন যাচ্ছে? দিল্লির সাথে সম্পর্ক মানে শেখ হাসিনার সাথে সম্পর্ক, এবং একই সঙ্গে দিল্লির যে সাউথ ব্লক রয়েছে, নর্থ ব্লক রয়েছে, এবং নরেন্দ্র মোদী সরকার, তাদের সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে হঠাৎ করে এরকম একটি প্রসঙ্গ আসলো কেন? কারণটা খুবই স্পষ্ট। সাম্প্রতিক সময় আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত অতিমাত্রায় চীনমুখী হয়ে পড়েছে, এবং দিল্লির একটা মাথা ব্যথা হলো যে যারাই চীনের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে যায়, তাদেরকে নিয়ে জামাত যদি বেজিংমুখী হয়ে পড়ে, তাদেরকে নিয়ে সঙ্গত কারণে দিল্লি উৎকণ্ঠিত হবে এবং তাদেরকে টেনে আনার চেষ্টা করবে। এটা হলো দিল্লির একটা স্বাভাবিক, যাকে বলা হয়, নীতি। 2 নম্বর হলো যে গত 17 মাস কিংবা তারও আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপ স্টেট পলিসি ছিল, সেই ডিপ স্টেট পলিসিতে আমরা জানি জামাতকে সর্বরকম পেট্রন করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। কিন্তু গত নির্বাচনে যা কিছু হয়েছে, যেটিকে ম্যাটিকুলাস ডিজাইন বলেন কিংবা যেটিকে এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, হোয়াটএভার মেবি, যেটা জামাত সরাসরি অভিযোগ করছে, সেই নির্বাচনের ফলাফল দেখার পর জামাত রীতিমতো তাণ্ডব, মানে তাজ্জব বনে গেছে। এর কারণ হলো যে তাদেরকে যেভাবে আশ্বাস দেওয়া হয়েছিল, প্রশ্বাস দেওয়া হয়েছিল, তাদেরকে যেভাবে সিকিউরিটি দেওয়া হয়েছিল, তাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে শেখ হাসিনার পতন পরবর্তী 17 মাস, এই ডটগুলো যদি মেলান, জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা আমেরিকার পক্ষ থেকে একেবারে শতভাগ নিশ্চিত করা হয়েছিল। কিন্তু অল অন এ সাডেন হাদি হত্যাকাণ্ডের পর সম্ভবত আমেরিকা একটু ঢিল দেয়। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্য নিয়ে, ইরান নিয়ে, ইউক্রেন নিয়ে আমেরিকার
যে প্রচণ্ড মাথা ব্যথা, সেই কারণে বাংলাদেশের বিষয়টি তারা একটু চেপে যায়। আর ওই সময়টিতে ওত পেতে থাকা ভারত তারা রাতারাতি বিএনপির সঙ্গে একটি ভালো সম্পর্ক স্থাপন করে ফেলে এবং এবং ইন্ডিয়ার যে একটা প্রচণ্ড প্রভাব রয়েছে বাংলাদেশে, এবং তার ধারাবাহিকভাবে গত ২০ বছর ধরে যেভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন, ২০০০ আপনি যদি বলেন ৫ থেকেই সরাসরি তারা যেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং তাদের পরিকল্পনাতে যেভাবে ১/১১ হয়েছে, যেভাবে ১/১১ সরকার আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, যেভাবে এরশাদকে কনভিন্স করে ২০১৪, ১৮ এবং ২৪-এর যে নির্বাচন, সেই নির্বাচন তারা যেভাবে একেবারে যাকে বলা হয় ফলাফল রেডি করে তৈরি করে আওয়ামী লীগের হাতে তুলে দিয়েছে। এই কাজগুলো করার জন্য যে মেকানিজম দরকার, যে শক্তি দরকার, যে ইনভেস্ট দরকার, যে ম্যান পাওয়ার দরকার, সবই ভারতের আছে, কিন্তু আমেরিকার সেটা নেই। তো এই জন্য জামাত এই নির্বাচনের পরে যেটা বুঝছে যে যে কোনো মূল্যে হোক না কেন তাদেরকে ভারতের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতে হবে, ভারতকে নিউট্রালাইজ করতে হবে, অথবা ভারতের সঙ্গে এরকম একটা সম্পর্ক করতে হবে যেন ভারত আগামীতে যে রাজনীতির পট পরিবর্তন রয়েছে সেই পট পরিবর্তনে জামাতকে অপরিহার্য মনে করে। তো এই যে ভারতকে নিয়ে জামাতের যে সিদ্ধান্ত, এটি ভারত কীভাবে নিয়েছে? যদি সাম্প্রতিক সময় ভারতের যে রাষ্ট্রদূত তার মনোভাব দেখেন, জামাতি নেতাদের সঙ্গে তার দহরম মহরম দেখেন, এবং ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে যেভাবে জামাতের লোকজন স্বতঃস্ফূর্ত হয়ে আনন্দ এবং উল্লাস নিয়ে যেভাবে অংশগ্রহণ করে, তাতে মনে হচ্ছে জামাতের সঙ্গে ভারতের একটি তলে তলে চ্যানেল তৈরি হয়ে গেছে বা হওয়ার পথে রয়েছে। এদিকে বাংলাদেশের রাজনীতি যেভাবে জটিল হয়ে পড়েছে, তাতে করে আমেরিকা, তারপর ভারত, বাংলাদেশের এনসিপি, জামাত, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমলাতন্ত্র সব মিলিয়ে যে যার পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আছে। একেবারে শেষ সময়টিতে হঠাৎ করে গর্জে ওঠার জন্য তারা দাঁড়িয়ে আছে। এখন এই যে তাদের গর্জন, এই যে দাঁড়িয়ে ওঠার যে তাদের প্রবণতা, এটা আসলে কেন? মূল কারণ হলো যে আমেরিকার এখানে কতগুলো প্রাপ্তি আছে, চাওয়া আছে, এখানে তাদের বিনিয়োগ আছে। সেই চাওয়া পাওয়াগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা হয়নি বলেই তারা এই বর্তমান সরকারের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক রক্ষা করে চলেছে। তাদের দুজন গুরুত্বপূর্ণ এখানে ব্যক্তি, বিডার আশিক এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, এই দুজন এখনও পর্যন্ত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রয়ে গেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সাহেব নিয়োগ লাভ করেছেন, কিন্তু তার মুখে হাসি, আনন্দ কিংবা উচ্ছ্বাসের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে পিছন দিক থেকে কেউ যেন তাকে কিছু একটা বলছে, ভদ্র ভাষায় এই পর্যন্তই বলা যায়, এর বাইরে আর কিছু বলার দরকার নেই। ফলে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া, এককভাবে কোনো বড় কিছু করা, প্ল্যান করা, পরিকল্পনা করা, এই জিনিসগুলো তিনি করতে পারছেন না বা সামনেও পারবেন না। ২ নম্বর হলো যে ভারতের সঙ্গে গত ১৭ মাসে যে সকল সম্পর্ক নষ্ট হয়েছে সেগুলো গড়ে তোলা, এবং শেখ হাসিনার জামানাতে যেই সম্পর্কগুলো গড়ে উঠেছিল সেই সম্পর্কগুলো আবার চালু করা, এগুলোর উপর নির্ভর করবে আসলে জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভবিষ্যৎ কতটা ভারত সমর্থন করবে। থার্ডলি হলো যে এখানে ডক্টর ইউনূসের জামানাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছিল প্রায় দ্বিগুণের বেশি। তো সেই দ্বিগুণের বেশি বেতন ভাতা দিতে গেলে সরকারের যে রাজস্ব খাত বা আমাদের যে অভ্যন্তরীণ আয়, সেখান থেকে ১,২০,০০০ কোটি টাকা অতিরিক্ত লাগবে প্রতি বছর। ইট মিনস প্রতি মাসে ১০,০০০ কোটি টাকা বেশি টাকা লাগবে এখন যেভাবে বেতন দেওয়া হচ্ছে তার চাইতে। ডক্টর মোহাম্মদ ইউনূস এসকেপ করে গেছেন, কিন্তু এটা তারেক রহমান সাহেবকে মোকাবেলা করতে হবে এবং খুব দ্রুত তাকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, হা অথবা না।
3 নম্বর হলো যে জুলাই সনদ থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয় রয়েছে, সেই জুলাই সনদের বিষয়েও তাকে সিদ্ধান্ত নিতে হবে, এবং এগুলো নিয়ে আলটিমেটলি রাজনীতির যে অঙ্গন এটি উত্তপ্ত হয়ে পড়েছে, ভীষণ রকম উত্তপ্ত হয়ে পড়েছে। তো কাজেই বিএনপির জন্য রাজনীতি সামনের যে 2 থেকে 3টি মাস ভীষণ রকম একটি টালমাটাল অবস্থা সেখানে যাবে। সেই টালমাটাল অবস্থার মধ্যে তারা কতটা ভালো করতে পারবে না পারবে সেটা তাদের ব্যাপার, কিন্তু এই সময়টিকে জামাত কাজে লাগাতে চাচ্ছে, যে পরিস্থিতি যদি টালমাটাল হয়ে যায় এবং সেক্ষেত্রে জামাতের জন্য যদি আবার নতুন করে কোনো অপরচুনিটি আসে, সেই অপরচুনিটি তারা অতীতের মতো হেলায় হারাবে না, অতীতের মতো ভুল করবে না, এবং গত 17 মাসে তারা যে সকল খানাখন্দক তৈরি করেছে রাজনীতিতে সেইগুলো করবে না। এটাই স্বাভাবিক। যদি এই ধারা তাদের মধ্যে থাকে, সঙ্গত কারণেই ভারত যদি তাদেরকে সুযোগ দেয়, তারা ভারতের সঙ্গে নেগোসিয়েশনে দৌড়ে দৌড়ে যাবে। আর অন্যদিকে বুবু, আমাদের আপা জননেত্রী শেখ হাসিনা, তার সঙ্গে জামাতের যে সম্পর্ক এর আগেও বেশ কয়েকবার হয়েছে, বিএনপির সঙ্গে কখনো হয়নি, কিন্তু জামাতের সঙ্গে একাধিকবার তাদের সম্পর্ক হয়েছে। তো সেই সম্পর্কের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় যদি আপার পক্ষ থেকে কোনো প্রস্তাব যায়, আমিরের জামাতের সভাপতির পক্ষ থেকে যদি কোনো প্রস্তাব যায়, এবং সেক্ষেত্রে যদি তলে তলে ছাড় দেওয়ার মতো কোনো ব্যবস্থা হয়, রাজনৈতিক প্ল্যান প্রোগ্রামগুলোতে যদি একে অপরকে ছাড় দেয়, একে অপরকে সমর্থন দেয়, আপনার কাছে কী মনে হয় রাজনীতি খুবই জটিল এবং কুটিল হয়ে যাবে না? দেখা যাক কি হয় আমাদের রাজনীতির ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।